বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন। অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস, 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার, করোনার সতর্কতা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। করোনার সতর্কতায় নানাবিধ প্রশ্ন, নানাবিধ জিজ্ঞাসা আমাদের সামনে চলে আসছে এবং সেইখান থেকে বেরিয়ে আসা চিন্তাভাবনাও মানুষ তৈরি করেছে। ভ্যাকসিনেটেড হচ্ছে। গতকালই আমরা দেখলাম যে একটি আদিবাসী গ্রাম, যেখানে শুধুমাত্র ভ্যাকসিন নেব না এই জায়গা, অর্থাৎ ভ্যাকসিন নেওয়ার অনীহার থেকে 2020 সালের পর থেকে, ঠিক যখন থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হলো তখন থেকে সেই গ্রামটি কিন্তু একেবারেই ভ্যাকসিনেটেড হয়ে উঠতে পারেনি, মহিলারা বিশেষ করে ভ্যাকসিন নেওয়া ভয়। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এক শিক্ষকের এক হাত ধরে তারা কিন্তু ভ্যাকসিনেটেড হওয়া শুরু করেছে। তো মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে এবং তার সঙ্গে সঙ্গে আতঙ্কও বাড়ছে থার্ড ওয়েভের। বাচ্চাদের ক্ষেত্রে কিভাবে প্রভাব ফেলতে পারে। হু বলছে স্কুল অবশ্যই খুলুক, কিন্তু নির্দিষ্ট কিছু নিয়মাবলী, কিছু করোনা বিধি মেনে তবেই কিন্তু খুলতে হবে স্কুল। আমরা সেসব নিয়ে আলোচনায় থাকবো, ভ্যাকসিন নিয়ে আলোচনায় থাকবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে করোনা সতর্কতা অনুষ্ঠানে যুক্ত রয়েছেন ডক্টর অরিন্দম বিশ্বাস। অনেক অনেক স্বাগত জানাবো একটা বিশেষ অনুষ্ঠানে আসার জন্য। আর রয়েছেন আপনারা সরাসরি এই মুহূর্তে এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে কথা বলতে। আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242337, 6292242338। এই দুটি ফোন নাম্বারে আপনারা ফোন করতে পারেন আপনাদের প্রশ্ন, আপনাদের জিজ্ঞাসা নিয়ে একদম সরাসরি ডক্টর বিশ্বাসের কাছে। প্রথম প্রশ্ন, যেটা একটু আগে অফ দ্য ক্যামেরা আমরা আলোচনা করছিলাম, যে সিঙ্গেল ডোজ ভ্যাকসিন জনসন অ্যান্ড জনসন, তো এইটা নিয়ে মানুষের মধ্যে অনেক প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে যে এইটাই তাহলে ভালো। তো এই জায়গাটা আমার একটু ক্লিয়ার হওয়া খুব দরকার। সত্যি কথা, আজকে আমাদের ভারতবর্ষে আমরা দেখছি মানুষের মধ্যে আগ্রহটা। আপনি যদি একটা লস অ্যাঞ্জেলেসের চিত্র দেখেন, ভ্যাকসিন নিয়েছে যারা আর ভ্যাকসিন নেব না যারা, তাদের মধ্যে মারামারি হয়েছে কয়েকদিন আগে, এবং পুলিশকে এসে সেখানে বাদানুবাদটাকে আটকাতে হয় এবং মারামারি হয়, রীতিমতো সংঘর্ষের চেহারা নেয়। সেই ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের মানুষ কিন্তু অনেক সহনশীল। তারা কিন্তু বুঝেছেন বিষয়টা, গভীরভাবে বুঝেছেন, এবং ভ্যাকসিনটা যে দরকার তাতে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, এবং সেটা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। সরকার সময় মতো দিতে পারছেন না, লাইন হচ্ছে অনেক, সেই জায়গায় মানুষের কিন্তু একটা আগ্রহ জন্মেছে। এর মধ্যে থেকে 6 নম্বর ভ্যাকসিন যেটা এলো, সেটা হচ্ছে জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন। তাতে কি দেখা গেল, একটা ডোজ দিলে প্রায় 85% সুরক্ষিত হবে, এবং সেটা 1 মাস পর থেকে কাজ করবে, সে ব্যাপারে উল্লেখ করা হয়েছে। তো একই সাথে আজকে যদি একটা ভ্যাকসিন নিয়ে এসে এবং সেটা যদি একটা যে মূল্যটা হবে সেটা যদি মানুষের আয়ত্তের মধ্যে থাকে, তাতে কিন্তু মানুষ অনেক সুবিধা লাভ করবে এবং সুবিধা হবে তার। সেই ভ্যাকসিন একটা সুবিধা হচ্ছে, ভ্যাকসিন সম্বন্ধে একটু বলে রাখা দরকার, এটা হচ্ছে অ্যাডিনো ভাইরাস বলে একটা ভাইরাস আছে। এটা হার্মলেস ভাইরাস, মানে কমন কোল্ড, আমাদের সর্দি কাশি হয়, এই ভাইরাসটা করে। তার মধ্যে কোভিডের কিছু, যে কোভিডের যে পরিকাঠামো সেটা জুড়ে দেওয়া হয় শরীরে গিয়ে, সেটা কিন্তু শরীরের ভেতর গিয়ে সেখানে কিন্তু তারা ভেঙে গিয়ে একটা স্পাইক প্রোটিন তৈরি করে। এই স্পাইক প্রোটিনটাই কিন্তু হচ্ছে মেইন ইন্ডিকেশন, যেটা হচ্ছে শরীর অ্যান্টিবডি তৈরি করতে পারবে কিনা। অর্থাৎ কি হলো, কোভিডের যে খারাপ জিনিসটাকে সরিয়ে একটা সামান্য ভাইরাসের মধ্যে কোভিডের কিছু পরিকাঠামো ঢুকিয়ে শরীরের মধ্যে প্রবেশ করলাম ভ্যাকসিনের মাধ্যমে, এবং শরীর তখন এটাকে দেখে, এই পরিকাঠামোটাকে দেখে শরীর অ্যান্টিবডি তৈরি করবে। এটা ডিএনএ ভ্যাকসিন হিসেবে করা হয়েছে। আজকে মডার্না বলুন, ফাইজার বলুন, এরা mRNA ব্যবহার করছে। একটা সুবিধা কি, ডিএনএ এরকম ভাবে তৈরি করলে তাতে 5 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু আমরা এটা রাখতে পারি, অর্থাৎ আমাদের ফ্রিজেও আমরা এটা রাখতে পারি।
এবং ভালো রকম রাখতে পারি, 1 মাসের ওপর আমরা এটা কিন্তু রেখে দিতে পারি। তাতে কি হবে, দেওয়ার সুবিধাটা অনেক, রেখে দেওয়া। আজকে মডার্না বা ফাইজারের ক্ষেত্রে মাইনাস ডিগ্রি সেন্টিগ্রেড -70, সেটা কিন্তু কোল্ড স্টোরেজে রাখাটা কষ্ট দেয়। ভারতবর্ষে এত কোল্ড স্টোরেজ কিন্তু নেই, এটা কিন্তু আপনার বাড়ির ফ্রিজেও থেকে যাবে। তো সেই সুবিধাটা কিন্তু এই সিঙ্গেল ডোজ ভ্যাকসিন এনেছে। কিছু প্রশ্ন আছে, এই ক্লট নিয়ে, ব্লাড ক্লট হয়, রক্ত জমাট হয়, সেসব নিয়ে অনেক পরীক্ষিত হয়েছে, গবেষণা হয়েছে। তাতে কিন্তু সুস্পষ্ট কিছু মতামত এসছে যে এই ভ্যাকসিন প্রতিষেধক সেই হিসেবে করে না। এটা কাকতালীয় কিছু ঘটনা ঘটেছিল, কিন্তু ভ্যাকসিন সরাসরিভাবে এই রক্ত জমাট করে না। আমরা এই জায়গায় সেই আসবো ক্ষেত্রে আমি বলবো, ডক্টর বিশ্বাস, একটা জাস্ট ফোন নিয়ে আমরা এই জায়গায় আসছি। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন তো তৈরি হচ্ছে, ভয়ও তৈরি হচ্ছে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বনগুলি থেকে বলছিলাম। মমতা চক্রবর্তী আমার নাম। হ্যাঁ বলুন। আমার মেয়ে আছে 11 বছরের, তো ক্লাস 5-এ পড়ে। এখন ম্যাডাম আমি জানতে চাইছি, এদের তো ভ্যাকসিন আসতে অনেক সময় লাগবে, এখনো পর্যন্ত তো কেউ গভর্নমেন্টও কিছু বলতে পারছে না। আর আমাদেরও মানে আর ভালো লাগছে না, আমাদের 2 বছর হয়ে গেল বাচ্চা নিয়ে বাড়িতেও কতদিন থাকা যায়, বাচ্চারাও ভীষণ হয়ে যাচ্ছে, মানে মানে বোর ফিল করছে, ওরাও থাকতে চাইছে না। এখন আমার কথা হচ্ছে জিজ্ঞাসা যেটা, যে এই ভ্যাকসিনের বদলে ওষুধ, মেডিসিন বা বিভিন্ন ভিটামিন কি খাওয়ালে বা হরলিক্সের অপোজিট, যেটাতে আপনার বাড়বে, হেলথ ড্রিঙ্কস হ্যাঁ, বলছেন? ইমিউনিটি পাওয়ার, তো এটার জন্যই জিজ্ঞাসা। তো এটা কিছু বললে ভালো হয়, এটা সবার জন্যই জিজ্ঞাসা করছি। নিশ্চয়ই, আপনি শুনতে থাকুন। আপনার প্রশ্ন নিলাম এবং অবশ্যই ডক্টর বিশ্বাস শুনলেন। ডক্টর বিশ্বাস, স্বাভাবিকভাবেই মানুষ অস্থির হয়ে যাবে, এটা অস্বীকার করার নেই। এতদিন ঘরবন্দি হয়ে থাকা একটা কষ্টদায়ক সবার ক্ষেত্রে, ওনার ক্ষেত্রে এবং অনেকের ক্ষেত্রে। তো সেখানে কোন সময় বেরোতে পারবেন, স্বাভাবিক সময় কবে আসবে, সে প্রশ্ন সবার মধ্যে থাকবে, অস্বীকার করছি না। কিন্তু কিছু করার নেই, একটা মারণ ভাইরাস, হয়তো সেটা এখন অনেকটা নিয়ন্ত্রণে এসছে, তবে নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের শান্তি নেই। তো আমরা পায়ে পায়ে হাতে হাতে নিশ্চয়ই আমরা এগোবো, কিন্তু গায়ে গায়ে থাকবো, কিন্তু যখন এটা নির্মূল হবে। এবার ওরা প্রশ্নে আসি, মূল প্রশ্নটা ছিল যদি কোনো হেলথ ড্রিঙ্কস ভ্যাকসিন, চেষ্টা হচ্ছে, গবেষণা হচ্ছে, চলছে, কবে আসবে আমিও নির্দিষ্টভাবে কোনো উত্তর দিতে পারবো না। তবে একটা কথা, যে প্রশ্নটা উনি করেছেন, আলাদা করে হেলথ ড্রিঙ্ক বা ভিটামিন, এটা নিয়ে অনেকবার আমি বলেছি, মানে আমি বিরোধিতা করেছি। আলাদা করে কোনো ভিটামিন অথবা হেলথ ড্রিঙ্ক কিন্তু কোনো কাজে আসবে না। আমার বক্তব্য, শরীরের যদি পরিকাঠামোটা শক্তিশালী হয় সেটা আসবে। আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো যেভাবে আমরা খাচ্ছি ঠিক সেইভাবে খেয়ে যাব, শাক সবজি বেশি খাবো, ফলমূল বেশি খাবো, তাতে কিন্তু আমাদের আলাদা করে ওষুধ বা হেলথ ড্রিঙ্কের কোনো প্রয়োজনীয়তা নেই। এইখানে আমরা যে খাবারটা আমরা খাই সেটাই ভালো করে, সুস্বাদুর দরকার নেই, পুষ্টিগত মান যেখানে ভালো আছে সেই খাবারটা আমরা খাবো। সেই খাবারটা খেলে আমরা শরীরের যথেষ্ট শক্তি পাবো। শক্তিশালী শরীর কিন্তু স্বাভাবিকভাবেই পরিকাঠামো বা শরীরের যে ইমিউন পাওয়ারটা, প্রতিরোধ করার ক্ষমতাটা কিন্তু বাড়িয়ে দেবে। একদম তাই। এবং ডক্টর বিশ্বাস, এই প্রেক্ষিতে আমি একটা তথ্য দিয়ে রাখি, এই যে আমাদের চলতি মাসের অগাস্টের 6 তারিখে হুয়ের প্রধান বিজ্ঞানী ডক্টর সৌম্য স্বামীনাথন, তিনি কিন্তু সাফ জানিয়ে দিয়েছে যে আমরা যে তৃতীয় তরঙ্গ নিয়ে আতঙ্কিত হচ্ছি, যে বাচ্চারা বেশি অ্যাফেক্টেড হবে। এই সৌম্য স্বামীনাথন কিন্তু প্রথমেই জানিয়েছিলেন যে কোভিড সিচুয়েশনে কিভাবে আমাদের চলতে হবে, কতটা আমরা সতর্ক থাকবো। আবার উনিই কিন্তু 6 তারিখ জানিয়েছেন যে শিশুরা সরাসরিভাবে থার্ড ওয়েভে আক্রান্ত হবে এমন কোনো বিজ্ঞানসম্মত তথ্য পাওয়া যায়নি। সুতরাং উনি সেই কথাটি 6 তারিখ স্পষ্ট জানিয়েছেন। তো অযথা বাচ্চাদেরকে আতঙ্কিত করে রাখা, ঘরবন্দি করে রাখার যৌক্তিকতা নেই। যদিও এখনও কোনোভাবে শিক্ষামন্ত্রক সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি যে স্কুল খুলবে না খুলবে না ইত্যাদি ইত্যাদি। চিন্তাভাবনা চলছে যে অনলাইন ক্লাসের মধ্যে অভিভাবকদের কীভাবে যুক্ত করা যায়। কিন্তু
স্বামীনাথন বলেছেন যে বাচ্চাদের নেতিবাচক দিক একটা তৈরি হচ্ছে ঘরবন্দি জীবনযাপনের ক্ষেত্রে, যেটা অলরেডি মমতা দেবী ফোন করে ডক্টর বিশ্বাস বললেন এবং আপনি নিজেও কিন্তু বলছেন। এখানে একটা তথ্য বলি, সম্প্রতি ব্যাঙ্গালোরের যে ইতিহাস দেখা যাচ্ছে, ব্যাঙ্গালোরে কিন্তু বাচ্চারা বেশি অ্যাফেক্টেড হচ্ছে ডক্টর স্বামীনাথনের কথা, এবং তারপরে পরবর্তী সময় আমরা কোভিডের এই সিচুয়েশনে কিন্তু আতঙ্কিত হচ্ছি বা বলতে পারেন কিছুটা কনফিউজড হচ্ছি। কি বলবেন? না, বাচ্চাদের ক্ষেত্রে 12 বছরের ক্ষেত্রে বা তাদের তো কোনো ভ্যাকসিনেশন এখনো পর্যন্ত হয়নি। 18 বছরের উপরই আমরা করেছি। যখন ভ্যাকসিনেশন হয়নি সেক্ষেত্রে তারা অনেক বেশি ভালনারেবল বলবো, যে কোনো সময় তারা আজকে আক্রান্ত হতে পারে। কিন্তু এইটা মানতে আমি কখনোই রাজি নই যে বাচ্চারা খালি বাচ্চা হয়ে যাবে আর বড়দের হবে না। কারণ ভারতবর্ষের সব মানুষকে তো আমরা এখনো পর্যন্ত প্রতিষেধক দিয়ে উঠতে পারিনি। অনেক বয়স্ক লোক আছে যারা এখনো প্রতিষেধক পেয়ে ওঠেননি। সেই ক্ষেত্রে বাচ্চারা আক্রান্ত হতে পারে, কিন্তু বাচ্চারা স্বাভাবিকভাবেই আলাদা করে তাদের কিন্তু কোনো ঝুঁকি নেই। হয়তো সংখ্যাটা আজকে বিভিন্নভাবে বাড়ছে, এটা অস্বীকার করছি না, কিন্তু তার সাথে বড়দের হবে না এটা নয়। বড়দের থেকেই বাচ্চাদের কিন্তু আসছে, সেক্ষেত্রে বাচ্চারা হয়তো আক্রান্ত হচ্ছে। কিন্তু আজকে যে দুর্বিষহ চিত্রটা কয়েক মাস আগে আমরা দেখেছিলাম, এইটা মনে হচ্ছে না বাচ্চাদের ক্ষেত্রে হবে, যে হাসপাতালে বেড পাওয়া যাবে না, অক্সিজেন লাগছে, এরকম একটা ভয়াবহ চিত্র মনে হচ্ছে না আমরা দেখতে পাবো বলে। একদম। আমরা আবার আসছি একটা ফোন নিয়ে। হ্যালো, একটা ফোন নিয়ে আসি ডক্টর বিশ্বাস। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। Hello? কে বলছেন? আমি হুগলি ডিস্ট্রিক্ট বলাগড় থেকে অমিতা সাধু খান বলছি। বলাগড় থেকে? অমিতা সাধু খান আচ্ছা, বলুন কি প্রশ্ন আছে। বলছি, আমার মেয়ে নতুন বিবাহিত জীবন, হুম। প্রথম ডোজ হয়েছে এই 15 দিন হয়েছে, আর ছেলের কোনো এখনো ডোজ শুরু হয়নি। আমি বলছি গর্ভাবস্থান কি 3 মাস, দ্বিতীয় ডোজে কি 3 মাস পর থেকে ছেলে মেয়ে উভয়েরই, না তার কোনো সিস্টেম নেই? মানে করোনা ফার্স্ট ডোজ নেওয়া হয়েছে, সেকেন্ড ডোজের কতদিন পর থেকে তারা কনসেপ্ট নিতে পারবে? ডক্টর বিশ্বাস, আপনি কি শুনেছেন? শুনেছেন হ্যাঁ, অমিতা দেবীর প্রশ্নটা কথা? আরেকবার। হ্যাঁ, আরেকবার একটু ক্লিয়ার করবেন, আমরা ঠিক বুঝতে পারিনি। অমিতা দেবী, আপনি বললেন বলতে আপনার মেয়ের ফার্স্ট ডোজ হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, ফার্স্ট ডোজ হয়েছে কিন্তু জামাইয়ের হয়নি। কিন্তু আমি জানতে চাইছি দ্বিতীয় ডোজে কতদিন পর থেকে দুজনের মধ্যে মানে মেয়ে কনসেপ্ট করতে পারবে? আচ্ছা আচ্ছা, দুজনে মানে বেবি মানে কনসিভ করার ক্ষেত্রে হ্যাঁ। কাউকে, আচ্ছা ঠিক আছে, ওকে বোঝা গেছে। আচ্ছা, আচ্ছা। শুনতে থাকুন, আপনি হ্যাঁ। শুনতে থাকুন, বোঝা গেছে। এখন এই বিষয়টা খুব স্পষ্ট করে কিছু আসেনি। ভ্যাকসিনেশনের সাথে কনসেপশন, এটা নিয়ে খুব বেশি গবেষণা হয়নি, কিন্তু এর মধ্যে কোনো রকম অসুবিধাও নেই। ভ্যাকসিনেশন যে একটা কনসেপশন নষ্ট করে দেবে সেটাও নয়। সেখানে ভ্যাকসিনেশন যখন যেভাবে তাড়াতাড়ি নিয়ে নিতে পারবে ততই ভালো, এটাই আমি বলবো। তারপর তারা চেষ্টা করুক, সেটা অসুবিধা নেই। সুতরাং এটা নিয়ে চিন্তা আপনার কিছু করার নেই, এই জায়গাটার সঙ্গে এর কোনো বেসিক সম্পর্ক কিন্তু নেই। কিন্তু যে আলোচনাটায় ছিলাম ডক্টর বিশ্বাস, যেটা আপনি বলছিলেন, এই যে বাচ্চাদের ক্ষেত্রে যে আতঙ্কিত, আপনি প্রথম, আমার মনে আছে আপনি যখন থার্ড ওয়েভ নিয়ে আলোচনা চলছে আমাদের এই করোনা সতর্কতা অনুষ্ঠানে, তখন আপনি একটা কথা বলেছিলেন যে বাচ্চারাই শুধু অ্যাফেক্টেড হবে, এটা খুব ভুল ধারণা। আজকে আমরা 6 তারিখে আমি তথ্য হিসেবে বললাম ডক্টর স্বামীনাথনের কথা, যিনিও সাফ জানিয়েছেন যে শুধুই বাচ্চারা আক্রান্ত হবে এমন কোনো বৈজ্ঞানিক তথ্য পাওয়া যাচ্ছে না। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের বড়দের অ্যাওয়্যার হতে হবে। ডক্টর বিশ্বাস, আপনি একটু আগে এই কথাটাও বললেন, যেটা আমরা এই জায়গাটাই আমি অনেকবার বলেছি, ভীত সন্ত্রস্ত হবার মতন কোন রকম কথা আমি বলিনি, মানুষকে সাহস দিয়েছি, আবার দিচ্ছি। কিন্তু এটাও ঠিক, সতর্কতা তো আমাদের মেনে চলতে হবে, কিন্তু মাঝে মাঝেই সতর্কতা মেনে চলার কথা যারা বলছেন, সেটা সরকার পক্ষ হোক, সেটা বিরোধী পক্ষ হোক, রাজনৈতিক মহল হোক, তাদের বক্তব্য অনেক বেশি শক্তিশালী। তারাই কিন্তু আজকে বেরিয়ে পড়ছেন এবং জনসমাগম তৈরি করে ফেলছেন। এই বার্তাটা মনে হয় না খুব ভালো হচ্ছে।
তাহলে মানুষ কিন্তু ভাববে যে স্বাভাবিক জীবনে আমরা চলে যাব। এখনো নির্মূল হয়নি। যতদিন না বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলবে যে করোনা ভাইরাস সাধারণ ভাইরাসে পরিণত হয়েছে অথবা নির্মূল হয়ে গেছে, ততদিন কিন্তু স্বাভাবিক পরিস্থিতি হয়ে গেছে সেটা ভাবার কিন্তু কোনো রকম সময় আসেনি। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু সতর্ক হই, এই তৃতীয় তরঙ্গ এত ভয়াবহ হবে না। আমি আগেও বলেছি, আবার বলছি এবং আবার বলবো, সেই ক্ষেত্রে আমাদের একটু সাবধান হতে হবে, সতর্ক হতে হবে এবং সতর্কতামূলক যে বার্তাগুলো দেওয়া হয়েছে সেগুলো মেনে চলতে হবে। একদম সঠিক কথা ডক্টর বিশ্বাস, কিন্তু অদ্ভুতভাবে আমাদের মনে একটা অদ্ভুত প্রশ্ন তৈরি হয়। সেটা হচ্ছে গতকাল আপনি নিজেও নিশ্চয়ই খবরের দিকে নজর রেখেছিলেন যে শ্রাবণ মাসের শেষ সোমবার মানুষের ঢল নেমেছিল প্রত্যেকটি শিব মন্দিরে, এবং তাদের যখন বাধা দেওয়া হচ্ছিল তারা চোখ রাঙিয়ে চিৎকার করে গলার শিরা ফুরিয়ে একটা কথাই বলেছে, বাবার মাথায় জল ঢালতে ভিড় করলে কি দোষ। প্রশ্ন তাহলে হচ্ছে যে আমাদের দোষটাই বা কোথায়? আমরা তাহলে আতঙ্কগ্রস্ত হচ্ছি বা কেন আমাদের সন্তানের জন্য? আমরা আসলে একটা ফোন নিয়ে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার দিদি, আপনাকেও নমস্কার, ডাক্তারবাবুকে আমার নমস্কার। কে আমি বলছেন? বাইজেট থেকে তনুশ্রী রায় কথা বলছি। হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যে আগে 45 ডেজ এর পরে যে ডোজটা নিতাম, মানে ইনজেকশনটা সেকেন্ড ডোজ নিতাম, এখন তো 84 ডেজ হয়ে গেছে। তো এখানে যেরকম আমি আমার হাজবেন্ডের সেকেন্ড ডোজ 20 আগস্ট মানে তারিখটা পড়েছে, তো এখন আমি যখন জিজ্ঞাসা করি 1-2 দিন আগে আমাকে ডোজ দেবে না, অ্যাকর্ডিং গভর্নমেন্ট রুল যে 84 ডেজ ছাড়া দেওয়া যাবে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যদি 84 ডেজ এর পরে যদি 1-2 দিন দেরি হয়ে যায় তখন অ্যাভেলেবেল না থাকে, আজকেও অ্যাভেলেবেল আছে আমি দিতে পারলাম না কারণ 84 ডেজ হয়নি, তাহলে 21 মানে 21st এর পরে যেরকম 84 ডেজ কমপ্লিট হয়ে যাবে তখন যদি না দিতে পারি বা না থাকে তখন কি এই প্রথমের ভ্যাকসিনটার কি ভ্যালু থাকে? একটা প্রশ্ন এই। আরেকটা ছোট্ট প্রশ্ন, এখানে ভ্যাকসিন দেওয়ার পর বলা হয় যে 3 দিন মানে ননভেজ ধরবেন না, সেটা কতটা যুক্তিযুক্ত? এটাই প্রশ্ন। সেকেন্ড কোয়েশ্চেন কি বললেন? এখানে ভ্যাকসিন দেওয়ার পরে, মানে বাইজেকের কথা বলছি, এখানে ভ্যাকসিন দেওয়ার পরে বলা হয় 3 দিন ননভেজ খাবেন না, সেটা কতটা যুক্তিযুক্ত? ও আচ্ছা, ওকে, ভালো কোয়েশ্চেন করেছেন। এই সেকেন্ড কোয়েশ্চেনটা কিন্তু ডক্টর বিশ্বাস অনেক আপনি শুনতে থাকুন। ডক্টর বিশ্বাস আপনি নিশ্চয়ই শুনেছেন, দুটো প্রশ্ন আছে ওনার। প্রথম প্রশ্ন 84 ডেজের ঝামেলা। প্রথম প্রশ্নটা হচ্ছে অসুবিধা নেই 84 থেকে 112 দিন অবধি, সুতরাং কোনো অসুবিধা নেই। সেকেন্ড ডোজটা নন ভেজ খাওয়া নিয়ে একটা ওয়াইজ্যাকে এরকম নিয়ম করা হয়েছে, সেটা কতটা যুক্তি? জানি না এটার মধ্যে কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা, আমি জানি না। নন ভেজ খেতে পারবেন না ভ্যাকসিন নেওয়ার 3 দিন, এটা কে বলেছে কিভাবে? আইসিএমআর কিন্তু এরকম কোনো বক্তব্য দেয়নি। কোভিন অ্যাপ যদি আপনি ওখানে যান, স্পষ্ট করে ভ্যাকসিন সম্বন্ধে অনেক কিছু উল্লেখ করা আছে। খাদ্য তালিকা কিন্তু কোনো প্রকাশ করা হয়নি আইসিএমআর এর তরফ থেকে। এখন অনেক বাবা ফ্ল্যাগশিপরা অনেক কিছু বলেছে, কিন্তু আইসিএমআর কে আমাকে মেনে চলতে হবে। কেন্দ্রীয় সংস্থা, সংস্থার মান্যতা দিয়েছে সরকার, তাদের পক্ষ থেকে কিন্তু কোনো বক্তব্য এখনো আসেনি। প্রশ্নটা হচ্ছে ডক্টর বিশ্বাস, এক হচ্ছে আমাদের যে মানে না মানার জায়গা, বাহানার জায়গা, দ্বিতীয়ত হচ্ছে কনফিউশনের জায়গা। কখনো বলছে নিরামিষ খাও রে, কখনো বলছে স্মোক করো না রে। এবার বিষয়টা হচ্ছে যে এটাও আমার জানার দরকার। এবার তারা অনেকে বলবে যে তাদের স্মোক করতে বারণ করা হয় ঠিক ভ্যাকসিনের সময় থেকে ওই দিনটা 24 ঘন্টা, সেটাই বা কেন করা হয়? এটাও কি বিজ্ঞানসম্মত কোনো রকম বিষয় রয়েছে? না, এইটাতে ছিল অ্যালকোহল নিয়ে, স্মোকিং নিয়ে এটা অল ইন্ডিয়া ইনস্টিটিউট বলেছিল, সেরকম বড় কিছু না। মানে কিন্তু অ্যালকোহল নিয়ে যে কথাটা ছিল সেটা হচ্ছে ইমিউন সিস্টেমটাকে সেই সময় অ্যালকোহল খেলে বেশ কমিয়ে দিতে পারে, প্রতিরোধ করার ক্ষমতা এমনি অ্যালকোহল কমিয়ে দেয়। সেই ক্ষেত্রে এটা নিয়ে অনেক জায়গায় হয়েছে, কেউ 1 মাস বলেছে কোনো দেশ, কিন্তু আজকে আপনি যে দেশরা 1 মাসের কথা বলছে সে দেশ তো পাগল হয়ে যাবে। আজকে ফরেন কান্ট্রি, আজকে ইংল্যান্ড ইউকে যদি 1 মাস ধরে তারা ড্রিঙ্ক না করে, তারা হাসপাতালে ভর্তি হবে উইথড্রল সিম্পটমস এর জন্য। তো সেই কারণে আজকে ভারতবর্ষের মানুষ সেখানে তাও আমি ওই করতে পারবো, কিন্তু আজকে ওদের দেশের মতো মাতাল কিন্তু ভারতবর্ষে নেই। তো সেই কারণে আজকে অ্যালকোহল নিয়ে যে কথাটা তারা দেখবেন এখন আর গবেষণার মধ্যে আনছে না বা কথার মধ্যেই আনছে না, একটা সময় উল্লেখ করার করেছিল।
এখন এরা ব্যাপারটাকে সরিয়ে দিয়েছে। হ্যাঁ, সত্যি তাই। তো আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে সেরকম কোনো ভাবে গবেষণা এখনো আসেনি। অ্যালকোহল নিয়ে এসেছিল যেটা কমাতে পারে ইমিউন সিস্টেম, তো আমাদের ইমিউন সিস্টেমটাকে বাড়িয়ে দেওয়ার কাজটা সেখানে কমিয়ে দিলে ক্ষতি হতে পারে, সেরকম একটা বক্তব্য রাখা হয়েছিল। একদম। এই যে গবেষণা এবং এই যে মানে গবেষণালব্ধ ফল, এই বিষয়টা তো অনেকটা বিস্তৃত বিষয়। এবার ঠিক যেমনটি আমরা থার্ড ওয়েভের কথা বলছিলাম ডক্টর বিশ্বাস, যে থার্ড ওয়েভের ক্ষেত্রে ব্যাঙ্গালোরে কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি অনেক বাচ্চা অ্যাফেক্টেড হচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে, এটা কি থার্ড ওয়েভ নাকি এটা বড়দের থেকে আসা সেকেন্ড ওয়েভেরই একটা রেশ বলতে পারি আমরা, বাচ্চাদের ক্ষেত্রে পড়ছে? আচ্ছা, একটা ফোন নিয়ে আমরা আসি ডক্টর বিশ্বাস, জাস্ট এই কোয়েশ্চেনের আনসারেই আমরা ফিরছি। হ্যালো হ্যালো ম্যাডাম, নমস্কার। চক্রবর্তী নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি দুর্গানগর থেকে সোমা সরকার বলছি। হ্যাঁ বলুন, কি প্রশ্ন আছে? আমার না ওই 3.5 মাস আগে করোনা হয়েছিল, তো শরীরটা এখন না খুব উইক আছে, ঘাট গুলো ব্যথা করে, আর আমার হিমোগ্লোবিন 8.2 টেস্ট করতে বলেছি। তো আমার মাথার সর্বক্ষণ ঘোরায়, শরীরটাকে দুর্বল লাগে আর কি। আমি ভ্যাকসিনটা নিয়েছি 4-5 দিন হয়েছে। আপনার হিমোগ্লোবিন 8 পয়েন্ট সামথিং বললেন? হ্যাঁ 8.2 আমার হিমোগ্লোবিন। ডক্টর বিশ্বাস, কোনো কোয়েশ্চেন আছে ওনাকে? হ্যাঁ মানে আমার শরীরটা না, উনি কি উইক করে, কোনো মাথাটা ঘুরায় আর কি, হাতটা গুলো ব্যথা। আমি করোনার জন্য কি হচ্ছে নাকি অন্য কোনো কারণে, আমি জানতে চাইছি। না, হিমোগ্লোবিন আপনার কতদিন ধরে কম সেইটা কিন্তু জানাটা দরকার। সোমা, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনার এই যে 8 পয়েন্ট সামথিং হিমোগ্লোবিন, সেটা কতদিন ধরে দেখছেন? মানে এই আমি এই মানে 15 দিন হলে টেস্ট করেছি আমি। 15 দিন আগে টেস্ট করিয়েছিলেন? আচ্ছা। হ্যাঁ তার আগে কখনো টেস্ট করিয়েছিলেন? আপনাকে মানে উনি বলতে চাইছেন, ডক্টরবাবু বলতে চাইছেন, এটা আপনার ধারা কিনা, আপনার হিমোগ্লোবিন কম থাকে কিনা? আমার মানে প্রেগন্যান্সি যখন হয়েছে, আমার বেবির বয়স হচ্ছে 8। হ্যাঁ, তো আমি যখন ওর প্রেগন্যান্সি কালীন আমার হিমোগ্লোবিন ছিল 9 আর কি, তখনও কম ছিল আর কি। এটাই ডক্টর বিশ্বাস জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ। দাঁড়ান, আর কোনো কোয়েশ্চেন আছে ডক্টর বিশ্বাস? পুরো বিষয়টা কিন্তু নতুন আমার লাইন করে আর কি, মানে লাইনটা দরকার, মানে ওভারটেক করেনি। কোনো প্রশ্ন আছে ওনাকে হ্যাঁ, ডক্টর আমি বিশ্বাস? জানি শরীরটা দুর্বল, এগুলো আমাকে যাই, এর জন্য কি সেটাই জানার জন্য। আচ্ছা, উনি করোনার জন্য এটা হচ্ছে কিনা জানতে চাইছেন ডক্টর বিশ্বাস। শুনতে করোনার থাকুন। জন্য দুর্বলতা হতে পারে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ওনার যে মাথা ঘুরছে এটা কিন্তু হিমোগ্লোবিন কমের জন্য, এটা একটা অন্যতম কারণ। এবার হচ্ছে ওনাকে কিন্তু হিমোগ্লোবিনে আমরা একটা জিনিস বরাবর ভুল করি এবং সেটা এখানে পরিষ্কার করে দিই। হিমোগ্লোবিন হয়তো 30-40টা কারণ হতে পারে হিমোগ্লোবিন কমের। আমরা মাঝে মাঝে আয়রন ট্যাবলেট দিয়ে ফেলি, সেটা কিন্তু ভুল। আগে আমরা আয়রনটা দেখে নেব শরীরে কতটা আছে। আয়রন উৎপাদন যদি ঠিক থাকে আর তার উপর যদি আমরা আয়রন দিতে থাকি, সেটা কিন্তু শরীরে আয়রনকে আমরা বাসা বাঁধতে দিচ্ছি, জমাট বাঁধবে, সেইটা যেন না হয়। কিন্তু অনেকের ক্ষেত্রে আমরা যেটা করি না, যখনই হিমোগ্লোবিন কম তখন কিন্তু আমরা একটা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস বা HPLC বলে একটা টেস্ট হয়, যেটা প্রথম দেখা উচিত যে হিমোগ্লোবিনের পরিকাঠামোগত কোনো গন্ডগোল আছে কিনা। এবং ওনার কিন্তু 9-8 হিমোগ্লোবিন, সেটা কিন্তু স্বাভাবিক মাত্রা নয়। সুতরাং ওনাকে চিকিৎসকের সাথে কথা বলে কিছু পরীক্ষা, নির্দিষ্ট পরীক্ষা করাতে হবে। তার মধ্যে HPLC একটা, দ্বিতীয়ত হচ্ছে আয়রনের পরিমাণ কত, ভিটামিন B12 কেমন আছে, ফলিক অ্যাসিড লেভেলটা কেমন আছে। আর আরেকটা যেটা আমরা অনেক সময় ভুলে যাই, যে আমরা কিন্তু অনেক সময় পেটে ওয়ার্মস হয়, সেইগুলো কিন্তু আমাদের হিমোগ্লোবিন কমিয়ে দেয়। সেখানে ওই জন্য মল পরীক্ষাটা করাটা কিন্তু খুব দরকার হয়ে পড়ে। এই কয়েকটা পরীক্ষা করলে কিন্তু অনেকটা আভাস পাওয়া যায় যে অসুবিধাটা কোথায়। তারপর তো অন্য বড় বড় পরীক্ষা আছে, কিন্তু এই বেসিক পরীক্ষাগুলো, এই সামান্য পরীক্ষাগুলো যদি কেউ করিয়ে দেয়, উত্তর কিন্তু অনেকটা পরিষ্কার হয়, উত্তর পেয়ে যায় মানুষ। একদমই তাই। আর যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম, সেখানে আসবার একটা ফোন নিয়ে আমরা। হ্যালো হ্যালো, আমি হ্যাঁ। তোমার সম্বন্ধে বলছি পার্বতীপুর থেকে। হ্যাঁ বলুন। আমার সারা শরীর না অ্যালার্জিতে ঘাস ফুটফুট করে, প্রায় সময় আমাকে অ্যালার্জি ট্যাবলেট খেতে হয়। হ্যাঁ হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ বলুন, প্রশ্নটা কি?
আমার সারা শরীর হাত চুলকানি হয়, মানে কিছু হয় না কিন্তু এমনি ফুটফুট করে। আর কি ভ্যাকসিন নেওয়া যাবে, করোনার ভ্যাকসিন? ডক্টর বিশ্বাস, দেখুন, ওনার অ্যালার্জি আছে শুনতে এটা থাকুন বোঝা আপনি। যাচ্ছে। হ্যাঁ, ওনার অ্যালার্জি আছে এটা বোঝা যাচ্ছে, তবে অ্যালার্জির সাথে ভ্যাকসিনেশন না নেওয়ার কোনো কারণ নেই। উনি ভ্যাকসিন নিশ্চয়ই নেবেন, তবে ডাক্তারবাবুর সাথে কথা বলে নেবেন। প্রয়োজন হলে একটা অ্যান্টি অ্যালার্জিকও খেয়ে নেওয়া যায়, সেইটা উনি খেতে পারে। তারপর উনি ভ্যাকসিন নিক, তাতে অসুবিধা নেই। কিন্তু উনি না নিয়েও খেতে পারেন, মানে যদি দরকার পড়ে ভ্যাকসিন নেওয়ার পর চুল করছে তখন অ্যান্টি অ্যালার্জির কিছু ওষুধ দিতে হবে ওনাকে। তবে উনি ভ্যাকসিনের জন্য মানসিকভাবে যেন প্রস্তুত হন। একদমই তাই। আপনি গোড়ার দিকে একটা কথা বলছিলেন, তখন আমাদের ফোন ঢুকে গিয়েছিল। সেটা হচ্ছে আপনি কোভিশিল্ড, এই যে কোভিশিল্ড নিয়ে তো নানান রকম আমরা কথা শুনছি, বিভিন্ন জায়গা থেকে এই ভ্যাকসিনটাকে কেন্দ্র করে অনেক রকম কথা উঠে আসছে, আতঙ্কও তৈরি হচ্ছে। তো এক্স্যাক্ট বিষয়টা কি, এটা আমাদের জানতে হবে। যে রক্ত জমাট বাঁধার কথা বলছিলেন, একটু আগে আপনি কথাও বলছিলেন, এটা নিয়ে একটুখানি যদি আমাদের বলেন। দেখুন, কোভিশিল্ড অ্যাস্ট্রাজেনিকার যে প্রোডাক্টটা নিয়ে একটা আলোচনা মোটামুটি হচ্ছে বিভিন্ন জায়গায়, যদিও সংখ্যাটা ক্ষুদ্র। সেখানে ক্যাপিলারি লিক সিনড্রোম, এটা কি হয় জিনিসটা, আমাদের শরীরে ছোট ছোট ক্যাপিলারি আছে, এই ক্যাপিলারির থেকে কিছু জল বেরোতে থাকে এবং তাতে কি হয়, সেগুলো টিস্যুর ওপর চলে যায়। তখন মানুষ হঠাৎ একটা আশ্চর্য রকম ভাবে একটা ওয়েট গেইন হয়। এটা এই যে ধমনীগুলো আছে, ধমনীর যে বাইরের যে লেয়ারগুলো, যে বাইরের গুলো স্তরগুলো, ওগুলো ভাঙতে থাকে করে জলটা সরিয়ে, মানে কি হচ্ছে আজকে ইন্ট্রাভাস্কুলার, মানে ধমনীর মধ্যে রক্ত চলাচল, জল যাচ্ছে, সেটা দিয়ে চলে গিয়ে এক্সট্রাভাস্কুলার বাইরে চলে যাচ্ছে। তাতে দেখা যাচ্ছে অ্যালবুমিন লেভেলটা খুব কমে গেল, হঠাৎ ওজনটা বেড়ে গেল এবং প্রেশারটা কমছে। কিছু কিছু ক্ষেত্রে যারা ভ্যাকসিন নিয়েছেন, বিভিন্ন দেশে এটা দেখা গেছে, লক্ষ্য করা গেছে। তবে আবার বলছি, সংখ্যাটা ক্ষুদ্র। কিন্তু এইবার অনেকে প্রশ্ন তুলেছে, যারা কোভিশিল্ড নেবার আগে, এই আগে কখনো এরকম ঘটেছে কিনা সেটা জানা দরকার, যে হঠাৎ ওজন বেড়ে গেছে, অ্যালবুমিনটা কমে গেছে, প্রেশারটা কমে গেছে। সেটাকে কিন্তু ক্যাপিলারি লিক সিনড্রোম হিসেবে চিহ্নিত হয়েছে। যাদের আছে তাদের ক্ষেত্রে ভ্যাকসিনটা একটু সাবধানে দিতে হবে। ভারত সরকার এখনো পর্যন্ত এটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়তো করেনি, তবে নিশ্চয়ই করবে, কারণ বিভিন্ন দেশে এটা নিয়ে আলোচিত হচ্ছে। আর তার সাথে আরেকটা দেখা যাচ্ছে, আইটিপি, ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পলপিউরা, মানে অনেক সময় প্লেটলেট গুলো নষ্ট করে দিচ্ছে এবং তার প্লেটলেট কমে যাচ্ছে। কিন্তু দুটোরই চিকিৎসা আছে, দুটো ঘটলেও যে বড় কোনো অঘটন ঘটবে তা নয়। সাবধান হলে আমাদের কোনো অসুবিধা নেই। ভ্যাকসিন দেওয়ার সময় কিছু প্রশ্ন করে নেওয়া উচিত, যে কখনো ক্যাপিলারি লিক সিনড্রোমে তারা ভুগেছে কিনা। যদি ক্যাপিলারি লিক সিনড্রোম আগে কখনো ডায়াগনোজড হয়ে থাকে বা চিহ্নিত হয়ে থাকে, সেক্ষেত্রে এই মানুষকে মানে অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিনের কথা এখন না করেছে। তো এখন আবার বলছি, এটা গবেষণার বিষয়, আরো মানুষের ওপর প্রয়োগ করে তারপর পরিষ্কার বুঝতে হবে যে এটা কতটা ঠিক ছিল বা ভুল ছিল। কিন্তু ভ্যাকসিন আমাদের দিয়ে যেতে হবে, আর লক্ষ্য রাখতে হবে, পর্যবেক্ষণে রাখতে হবে যারা ভ্যাকসিন দিচ্ছে। যেটা আপনি বলছেন ডক্টর বিশ্বাস, যে এই ধরনের সমস্যার ক্ষেত্রে আগাম একটা জেনে নেওয়ার বিষয় থাকছে, যে তার এই হিস্ট্রি আছে কিনা, তবে গিয়ে তাকে কোভিশিল্ড দিতে হবে কি হবে না। এবং আমার মনে হয় আগাম একটা ইতিহাস, প্রত্যেকটা মানুষের তো একটা ইতিহাস থাকে, কোনো রোগ ভোগ হলে একটা ইতিহাস সে দেবে, কতদিন হচ্ছে, কবে হচ্ছে, আগে কি ঘটেছে, কোনো অঘটন আগে কোনো ঘটেছিল কিনা, সেইগুলো জানতে চাওয়া আমার মনে হয়, যখন আমরা অনেকগুলো প্রশ্ন করি, এই প্রশ্নটাও রাখা উচিত এবং সেটা আমার মনে হয় কাজে দেবে, কার্যসিদ্ধি করবে।
অনেক সময় এরকমও কথা উঠে আসছে যে ফার্স্ট ডোজ হয়তো নেওয়ার পর, সেটা কোভিশিল্ড হোক বা কোভ্যাক্সিন হোক, অনেকের ক্ষেত্রে র্যাশ দেখা গিয়েছে। হয়তো তারা ভেবেছে যে কোনো কারণে ভ্যাকসিনের সাইড এফেক্ট হয়েছে বা অন্য কোনো সমস্যা হতে পারে। অদ্ভুতভাবে যখন সেকেন্ড ডোজ দেওয়া হচ্ছে তখন কিন্তু এই সমস্ত সমস্যা কিছুই তাদের হচ্ছে না, বরং আমরা গতদিনও ফোন রিসিভ করেছি যে সেকেন্ড ডোজ দেওয়ার পরে তারা অনেকটা সুস্থ বোধ করছে, তারা অনেকটা এনার্জেটিক বোধ করছে। এইটা কতটা সায়েন্টিফিক্যালি ঠিক এই জায়গাটা? কারণ অনেকে ফিলিংসটাও কিন্তু শেয়ার করেছে ডক্টর বিশ্বাস আমাদের এই লাইভ অনুষ্ঠানে, অনেক মানুষ। এটা স্বাভাবিক। একটা অজানা জিনিস যখন আমরা গ্রহণ করছি তখন আমাদের মধ্যে কিন্তু অনেক চিন্তা ভাবনা কাজ করে। কিছুটা চিন্তাগ্রস্ত হই আমরা, কিছুটা মনে একটা আশঙ্কার দিক থাকে। এই প্রথমবার নতুন ভ্যাকসিন, তারপর ভ্যাকসিন নিয়ে এত আলোচনা, মানুষ স্বাভাবিকভাবেই একটু চিন্তিত থাকে। সেই চিন্তার বহিঃপ্রকাশ কিন্তু বিভিন্নভাবে হয়। এইবার প্রথমবার যে যখন আশ্বস্ত হয়ে গেল যে না, ভ্যাকসিন আমি নিতে পেরেছি, আমার কিছু হয়নি, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি, তখন দ্বিতীয়বার যখন সে নিতে যাচ্ছে সে মানসিকভাবে অনেক সবল এবং মানসিকভাবে সে অনেক বেশি প্রস্তুত গ্রহণ করে এই ভ্যাকসিনকে, এবং শারীরিকভাবে যখন দেখছে যে কিছু হচ্ছে না তখন সে অনেক বেশি মাত্রায় নিজেকে কনফিডেন্ট বা আত্মবিশ্বাসী হবে। এটাই কিন্তু প্রধান কারণ। একদম। আমরা আসছি। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, কে বলছেন? শিলিগুড়ি থেকে প্রবীক রায় হ্যাঁ বলুন। বলছি, আমার বাবার 17ই মে কোভিড পজিটিভ হয়েছিলেন আর 15ই জুন নেগেটিভ হয়েছিলেন। তো বাবা কতদিন পরে ভ্যাকসিন নিতে পারবেন? কবে লাস্ট নেগেটিভ এই ধরা পড়ল? প্রথমবার, এই নেগেটিভ প্রথমবার 15ই জুন। আপনি শুনতে পাচ্ছেন ডক্টর বিশ্বাস কি বলছেন? হ্যাঁ, না, আমার বক্তব্য হচ্ছে উনি কি আগে ভ্যাকসিন নিয়েছেন কখনো? প্রবীর বাবু, আপনার বাবা কি আগে ভ্যাকসিন নিয়েছিলেন কখনো? না। না, নেননি। ছেড়ে ওঠার 4 থেকে 8 সপ্তাহ পরে উনি ভ্যাকসিন নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। প্রথম ডোজ যেহেতু বলছেন, তো সেক্ষেত্রে কিন্তু উনি একদম সময় ধরে, মানে টাইমটা ধরে বলে দিলেন কতদিন বাদে নিতে পারবেন, সেটা একটু খেয়াল রাখবেন আপনারা। আর ডক্টর বিশ্বাস, আমরা আরেকটু আলোচনা করি। যেমন আমি একটু বলছিলাম যে থার্ড ওয়েভের কথা, বাচ্চাদের এফেক্ট হওয়ার কথা, এবং ব্যাঙ্গালোরের যে নিউজগুলো আসছে সেইগুলো আমাদের কিন্তু অনেক চিন্তায় ফেলছে ডক্টর বিশ্বাস। দেখুন, ব্যাঙ্গালোর বা আপনি আরেকটা দেখুন কেরলে। কেরলে ব্যাপারটা প্রথমে অনেক ওরা নিয়ন্ত্রণ করতে পেরেছিল, তারপরে ডেল্টা যে বৈকল্পিক রূপ সেটা কিন্তু তাদেরকে আক্রান্ত করেছে। এবং আজকে যদি আপনি আমেরিকা দেখেন, সেখানে চতুর্থ তরঙ্গ কিন্তু ঢুকে গেছে। একটা কথা পরিষ্কার, রোগটা কিন্তু একটু বেসামাল আমরা যদি হয়ে যাই তাহলে কিন্তু রোগ কিন্তু বাড়বে। তবে একটা কথা স্পষ্ট, পরীক্ষার সংখ্যা যেন কোনোভাবে না কমে। পরীক্ষার সংখ্যা যদি কমে যায় তাহলে কিন্তু আমরা চিত্রটাকে বুঝতে পারবো না, এটা কিন্তু স্পষ্টভাবে বলা দরকার। এবং কেরল সেটা করছে, মহারাষ্ট্রে করছে। এবার যদি আপনি আমাদের দিকে দেখেন, দার্জিলিং, যেখানে যেখানে টুরিস্ট স্পটগুলো, যেখানে যেখানে মানুষ গেছে, মেলামেশা যেখানে হয়েছে, জনসমাবেশ যেখানে হয়েছে, সেখানে কিন্তু রোগটা কিন্তু বাড়ছে। এই বার্তাটা কিন্তু স্পষ্ট এবং সেটা বৈজ্ঞানিক ভিত্তিতে প্রমাণ করা গেছে। জনসমাগম হলেই কিন্তু এই রোগের প্রকোপ কিন্তু বাড়বে। একদমই তাই। এবং আমি গতদিনের কথাও বলছি যে মানুষ কিন্তু এখনও সেই একই পরিস্থিতিতে ফিরে যাচ্ছে। কোথাও যেন আমাদের মনে হচ্ছে নিউ নর্মাল সিচুয়েশনে। আজকেই আমরা খবর পেলাম যে আগামী দিনে কিন্তু ধীরে ধীরে রেস্তোরাঁ খোলা শুরু করবে, সবই খুলবে। তো আমরা আশাও করব যে স্কুল খুলুক, বাট বাচ্চাদের নেতিবাচক মানসিকতা থেকে তারা বেরিয়ে আসুক। কিন্তু কতগুলো নিয়ম মাফিক জিনিসটা হোক। আমরা আসবো, একটা ফোন নিয়ে আসছি প্রসঙ্গে। হ্যালো, বলছি আমি বলছি যে আমার প্যান কার্ড এসেছে। আপনার নাম, আপনার জায়গাটা আগে বলুন আমায়। আমি আমার বাড়িতে বর্ধমান, আমার নাম হচ্ছে কল্যাণী গোস্বামী। এইবার বলুন আপনি কি বলছেন। আমি বলতে চাইছি আমার প্যান কার্ড এসেছে, ভ্যাকসিন নেওয়া যাবে? আচ্ছা,
ডক্টর বিশ্বাস আপনি শুনেছেন? আমি ঠিক বুঝলাম না ওনার প্যানক্রিয়াটাইটিস রয়েছে, উনি কি ভ্যাকসিন নিতে পারেন? উনি এটাই জানতে নিতে পারবেন, শুনতে থাকুন। অসুবিধা নেই, প্যানক্রিয়াটাইটিস হওয়ার সাথে কোনো অসুবিধা নেই নিশ্চয়ই। হ্যাঁ, যে প্রসঙ্গে ছিলাম ডক্টর বিশ্বাস, তো আমাদের যেটা হু থেকেও বলা হচ্ছে যে যদি স্কুল খোলা হয় তাহলে অভিভাবকদের অ্যালার্ট হতে হবে। স্কুলকে কেন্দ্র করে যে সমস্ত বড় যারা, সেটা স্কুল টিচার্স হতে পারে বা যারা অ্যাটেন্ডেন্ট রয়েছে, তারা প্রত্যেকে তাদেরকে ভ্যাকসিনেটেড হতে হবে। যেহেতু 12 বছর বয়স থেকে এখনও ভ্যাকসিন স্টার্ট হয়নি এবং বাচ্চাদের তো হয়নি, সেই জায়গাটা কতটা আটকাতে পারবে থার্ড ওয়েভে বাচ্চাদের এফেক্ট? দেখুন, স্কুল খুলতে হবে এটা বলে লাভ নেই, আর Exactly. কতদিন আপনি আটকে রাখতে পারবেন। এক্স্যাক্টলি। এবার বাস্তবিক একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার সময় এসছে, যে সরকারই হোক না কেন। আমার বক্তব্য হচ্ছে, জনসমাগম হচ্ছে, মিছিল হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে, এবার স্কুলটা বাকি থাকছে কেন? বাচ্চারা কি একেবারে বেরোচ্ছে না? একটু গ্রামে গ্রামে প্রান্তরে দেখলেই বুঝতে পারবেন, বাচ্চারাও বেরোচ্ছে, তারা তো বাড়িতে বসে থাকছে না। তো এবার স্কুলটা আমার মনে হয় নির্দিষ্ট কিছু স্কুল আস্তে আস্তে খোলার সময় কিন্তু হয়েছে। একটা ক্লাস দুভাগে ভাগ করে হোক, একটা ক্লাসের মধ্যে সব স্কুলে কিন্তু একরকম জায়গা নেই। 40টা থাকলে কিছু কেউ কেউ মানে গাদাগাদি করে বসে, খুব কাছে চলে আসে, আবার কিছু স্কুল আছে যেখানে জায়গাটা দিতে পারবে না। সেইখানে আমার মনে হয় যেখানে ক্লাসের আয়তনটা কম, সেইখানে 40 জনের জায়গায় 20 জন করে ক্লাস হোক, আবার ক্লাসের সংখ্যাটা বাড়ানো হোক। তারপর এইভাবে করতে করতে প্রত্যেক দিন দরকার নেই, সপ্তাহে 2 দিন হোক, 3 দিন হোক, অভ্যেসটা পুনরায় ফিরিয়ে আনতে হবে। শিক্ষিকারা বা শিক্ষকরা তারা তো নিশ্চয়ই প্রতিষেধক নিয়েছেন, এবং যারা একটু বাচ্চাদের মধ্যে, যাদের 17-18 বছর বয়স, যারা কথা শোনার সময়, কথা শোনার বয়স যাদের, তারা কিন্তু তাদের দিয়ে শুরুটা হোক, তারপরে আরো শিশুদের নিয়ে কাজ করা যাবে। সেই জায়গাগুলো ধাপে ধাপে কিন্তু সময় হয়েছে। আর কিভাবে কিভাবে একটা রোগকে চিহ্নিত করতে হবে, প্রাথমিক কিছু শিক্ষা শিক্ষক ও শিক্ষিকাদের দেওয়া দরকার। স্কুলের অবগত থাকা দরকার যে কার কোভিড হতে পারে, কাকে আলাদা করে দিতে হবে, কার সর্দি কাশি হলে বাড়ি পাঠিয়ে দিতে হবে, এবং তাকে বাড়ির লোকের সাথে কথা বলে আলাদা করে রাখতে হবে বা কোভিড পরীক্ষা করাতে হবে। তো সব কিছু ক্ষেত্রে ধাপে ধাপে এটা করুক, কারণ কেউ কিন্তু আজীবন স্কুল বন্ধ করে রাখতে পারবেন না, পরীক্ষা বন্ধ করে রাখতে পারবেন না। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা কিন্তু ভাবতেই হবে। এইটা ধীরে ধীরে কমবে, যতদিন না নির্মূল হয় ততদিন স্বাভাবিকভাবে স্কুল করার দরকার নেই, কিন্তু ধাপে ধাপে স্কুলটা খুলুক, সেটা আমিও কিন্তু চাই। একদমই তাই। তবে হ্যাঁ, এটাও বাস্তবিক বিষয় ডক্টর বিশ্বাস যে অ্যাসিমটোমেটিকের সংখ্যা এখনও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। ফলে আমরা মানে এই যে আমরা আইডেন্টিফাই করবো, বা একটা স্কুল যে আইডেন্টিফাই করবে যে কাদের হতে পারে, কাদের মধ্যে করোনা থাকতে পারে, এটাও খুব একটা সমস্যার বিষয়ও আগামী দিনে হতে পারে সম্ভবত, আমার যেটা ক্ষুদ্র বুদ্ধি বলে। কিন্তু যেখানে বাচ্চাদেরকে অ্যাওয়্যার করা, হ্যাঁ বলুন, সেই রকম করলে পরীক্ষাটা করা দরকার। যে বাচ্চা স্কুলে আসবে তার আগে পরীক্ষাটা করে আসুন, তাতে তো অসুবিধা নেই। এখানে আমি একটা কথা বলি ডক্টর বিশ্বাস, একটু আপনাকে ইন্টারাপ্ট করেই বলছি। এই যে পরীক্ষার বিষয়, আমরা একদম আপনি গোড়ার দিকে চলে যান, ফার্স্টে করোনার প্রথম প্রকোপ, আমরা যখন অজানা করোনাকে প্রথম দেখলাম, তখন একটা থার্মাল গান চেকিং হচ্ছে, স্যানিটাইজার হচ্ছে টানেলের মধ্যে দিয়ে, হ্যান্ড স্যানিটাইজারও হচ্ছে তার সঙ্গে সঙ্গে, খুব ভালো সেটা। এবার থার্মাল গানের ক্ষেত্রে অনেক সময় আমরা প্রপারটা কি পাচ্ছি, অক্সিমিটার দিচ্ছে, সেটাও এক এক সময় আমরা প্রপার পাচ্ছি না। এরকমও হিস্ট্রি নিশ্চয়ই একটা একজন চিকিৎসক, আপনি নিজেও হয়তো আপনার কাছে এরকম খবর এসছে, তো সেই জায়গায় কি করবে মানুষ? আপনাকে আমি একটা মজার কথা বলি। একটি মল কলকাতা শহরে, আমার বাড়ির কাছে, সেইখানে আপনাকে হাতটা ধুচ্ছে, হাতটা ভেজা, তার উপর থার্মাল গান লাগবে, আপনি কি তাপমাত্রাটা পাবেন? সঠিক তাপমাত্রাটা কখনো পাওয়া যাবে না। একদমই তাই। মানে ওটা একটা আই ওয়াশ।
থার্মাল গান দিয়ে কিচ্ছু হবে না, প্রথম থেকে বলেছিলাম। থার্মাল গান এর ব্যাপারটা ভাবার ছিল প্রথম যেদিন কোভিড হলো সেদিন যদি ঠিক মতো হতো, তারপর কত লোক বেরিয়ে গেছে, যাতে কেউ হতোই না ভারতবর্ষে যদি আমরা থার্মাল গান ঠিক মতো থার্মাল গান ব্যবহার ঠিক মতো হয় না। এক সময় 70 দেখায়, আমরা আমার এরকম একবার হয়েছে 70 দেখায় আমার চেনা পরিচিত একজনকে। তো এটা তো কোনো মানে বোঝাই যাচ্ছে এটা আম পাবলিকও বলতে পারবে যেটা ভুল গণনা হচ্ছে। সুতরাং বাচ্চাদের ক্ষেত্রে যখন স্কুল খুলবে কি করবে তাহলে তারা? তখন দেখুন, তখন বাচ্চাদের তো সংখ্যাটা অত বেশি না, সেখানে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। সেখানে প্রপার তাদের আজকে অ্যাক্সিলারি টেম্পারেচার দেখুন, ওরাল টেম্পারেচার দেখুন, সেইটা দেখুন না, সেটা দেখে আপনাকে তারপর হচ্ছে বিভিন্নভাবে বোঝা যায়। আজকে এই যদি ভাবে যদি করা যায়, থার্মাল গানের দরকার কেন? টেম্পারেচারই তো আমরা থার্মোমিটারই রাখতে পারি। থার্মাল গান ব্যাপারটা তাড়াতাড়ি কাজটা করে দেয়, খুব তাড়াতাড়ি দ্রুত কাজ করে। কিন্তু বাচ্চারা যে স্কুলে ঢুকছে সেখানে তো নিয়ন্ত্রণ করে ঢোকানো হচ্ছে। সব স্কুল তো আজকে রেকর্ড সংখ্যায় ছাত্রছাত্রী রাখে না, সেখানে তো সীমিত সংখ্যায় ছাত্রছাত্রী আছে, তাদেরটা ব্যবহার করা হবে। আর একসাথে তো সবাইকে ঢোকানো যাচ্ছে না, তো সেখানে আপনি তখন করবেন। আর পরীক্ষাটা তাহলে তাদেরকে একটা কোভিড পরীক্ষা করে আসতে হবে, সেটা বাধ্যতামূলক করলেই তো হয়ে যায়, তাহলে তো অসুবিধা নেই। সেখানে উপসর্গবিহীন হলে আপনি ধরা পড়ে যাবেন, উপসর্গবিহীন যদি না হন তাহলে চলে আসবেন ক্লাস করবেন। এই কিছু কিছু জায়গায় তো করা করতে হবে, সিদ্ধান্ত করা নিতে হবে, উপায় নেই। সেটা বাড়ির যে মানে ছাত্রতার জন্য প্রযোজ্য, স্কুলের জন্য প্রযোজ্য, সবারই তো ভালো হবে শেষমেশ। একদমই তাই। এবং আপনি যেমন খুব সুন্দর একটা কথা বললেন যে 40 জন স্টুডেন্টসকে দুটো ভাগে যদি আমরা দিনে ভাগ করি 20 করে, তাহলেও কিন্তু অনেকটা হয়তো নিয়ন্ত্রণের জায়গায় আমরা ভাবতে পারি যে বাচ্চাদেরকে অনেকটা সেফলি হয়তো এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে পড়াশুনোর ক্ষেত্রে। সমস্যা হচ্ছে এবার স্টুডেন্টস টিচার্সদেরও ভাবতে হবে যে তাদের কিন্তু হয়তো সপ্তাহে সংখ্যাটা বাড়ছে ক্লাসে, সেটাও তাদের মানসিকভাবে প্রস্তুত হতে হবে যে আমি সোম টু শনি ক্লাস করাচ্ছি, তো তার মধ্যে কি করে অ্যাডজাস্ট করব, তার মধ্যে কি করে বাচ্চাদেরকে প্রোটেকশন দেব। কারণ আমরা এরকমও কথা বলেছি ডক্টর বিশ্বাস, এরকম বহু টিচার যারা নিজেরা কিন্তু অনেক মানসিকভাবে ভেঙে পড়েছে অনলাইন ক্লাস করার পরেও, তারা এমন কথাও বলেছেন আমাদের এই অনুষ্ঠানে এসে যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছি না সামনাসামনি, বাচ্চাদের সঙ্গে এক আই কন্ট্যাক্ট হচ্ছে না আমাদের, ফলে তাদের বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছি না, ফলে বাচ্চাদেরকে আমরা কিভাবে তালিম দেবো। এই সমস্যাটা কিন্তু তৈরি হচ্ছে, মনে হয় এই জায়গাটা আগামী দিনে ঠিক হয়ে যাওয়াটা অনেকটা প্রয়োজন। ডক্টর বিশ্বাস, দেখুন, শিক্ষক তো অভিভাবক, একদমই তাই। যদিও এক শ্রেণীর শিক্ষক আছে তারা নাম কামানো, টাকা কামানোর জায়গায় আছে, সেটা সব পেশাতে আছে, সে আমি অস্বীকার করছি না, ডাক্তারি পেশাতেও আছে। কিন্তু একটা কথা, শিক্ষক আমি কেন হয়েছি সমাজে? শিক্ষা দেওয়ার জন্য, একজন ছাত্রকে তুলে আনার জন্য, তার মানসিক শারীরিক উত্তরণের জন্য, তার জ্ঞান, তাকে অনেক বেশি জ্ঞাত করানো, অজ্ঞাত থেকে জ্ঞাত করানো। এখন ঘটনাটা হচ্ছে, আমি যদি শিক্ষক হয়ে বেছে বেছে ছাত্রদের জন্য শিক্ষক তো নই, সমাজের জন্য আমি শিক্ষক, অভিভাবক। তো সেই ক্ষেত্রে শিক্ষককে অনেকটা স্বার্থ ত্যাগ করতে হবে, তাকেও অনেকটা খাটতে হবে, এবং খেটে তাকে ছাত্রদের এর মধ্যে এই একটা জটিল পরিস্থিতির মধ্যে ছাত্রদেরকে আত্মবিশ্বাসটা ফিরিয়ে দেওয়ার জন্য তার একটা বড় দায়িত্ব নিতে হবে। এটা তো অস্বীকার করার নেই। আমি তো অস্বীকার করছি না যে শিক্ষকরা তারা যেভাবে অনলাইন ক্লাস করছে তারা তো অভ্যস্ত নয়, তারা তো একটা মানে একটা প্রযুক্তির মাধ্যমে পড়াচ্ছে, প্রযুক্তির সাথে তাদেরকে এত ওতপ্রোতভাবে জড়িত হতে হবে তারা হয়তো স্বপ্নেও ভাবেনি। কিন্তু আজকে বেশিরভাগ শিক্ষক যারা আছেন তারা চেষ্টা করছেন অভিভাবকের মতন কাজ করা, কিন্তু স্কুলে এলে সেটা আরো সহজ হয়ে যাবে। হয়তো প্রাথমিক দিকে কিছু অসুবিধা সৃষ্টি হবে, কিন্তু তবুও যত দিন যাবে তত কিন্তু আমার মনে হয় বিষয়টা কিন্তু স্বাভাবিক হবে, এবং শিক্ষক আরো বেশি পড়ানোর ইচ্ছা প্রকাশটা করবেন, মনে প্রাণে পড়াতে পারবেন, কারণ স্বাভাবিক চিত্রটা সে দেখতে পাচ্ছে বা গ্রহণ করছে। আগামী দিনে আমি জানি না আমাদের সরকারের কি চিন্তাভাবনা হবে, বা আমাদের শিক্ষামন্ত্রক কি চিন্তাভাবনা করবেন, স্বাস্থ্যমন্ত্রক কি চিন্তাভাবনা করবেন, যদি সত্যিই পুজোর পরে আমাদের বাচ্চাদের জন্য স্কুল চালু হয় ডক্টর বিশ্বাস, সেইখানে
গার্জিয়ান হিসেবে প্রত্যেকটি গার্জিয়ান স্টুডেন্টস যারা রয়েছে তাদের মায়েদের বলছি, বাবাদের বলছি, বয়োজ্যেষ্ঠদের বলছি, ব্যাগের মধ্যে বাচ্চাদের কি নেসেসিটিস রাখা দরকার ডিউরিং দিস পিরিয়ড? ডক্টর বিশ্বাস। হ্যাঁ, আরেকবার আমি বলছি। হ্যাঁ, শুনতে পেয়েছেন তো আপনি? হ্যাঁ, দেখুন, একটা কথা হচ্ছে স্পষ্ট, সেটা হচ্ছে অভিভাবক মানে যারা বাড়িতে আছেন আর স্কুল সবার মধ্যে একটা সমন্বয় কিন্তু গড়ার সময় হয়েছে। সমন্বয় ছাড়া কিন্তু হবে না, কোঅপারেটিভ হতে হবে। তার সাথে যেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদেরকে এখন থেকে শেখানো হাতের পরিচ্ছন্নতাটা, যে হাতটা ভালো করে ধোবো, হাতটা মুখের মধ্যে যেন চলে না আসে, মাস্কটা থাকবে। এই জিনিসগুলো করলে কিন্তু এই বাচ্চাই বড় হয়ে কিন্তু আরো অনেক বার্তা দেবে, মাস্কটা পরা অভ্যস্ত হয়ে যাবে। এবং বাড়ির যে পরিজনরা আছেন তারাও কিন্তু আজকে পরিচ্ছন্নতাটা অনেক বেশি বিষয়ে কিন্তু আলোড়িত হবে এবং এ নিয়ে আলোচিত হবে। আর স্কুলের মধ্যে অনেক স্কুলে কিন্তু সেইভাবে পরিচ্ছন্ন থাকে না, এটা কিন্তু আপনি দেখবেন। আমি কিন্তু বড় বড় স্কুলের কথা বলছি না, কলকাতার নামি দামি স্কুলের কথা বলছি না, অনেক স্কুল কিন্তু সেভাবে পরিচ্ছন্নতাটা থাকে না। এই যে পরিচ্ছন্নতাটার বার্তাটা যেটা বারংবার বলা হচ্ছে, সেটা দেখবেন বিভিন্ন স্কুলে এখন একটা নতুন করে একটা মানে একটা জ্ঞান লাভ বলুন, সেটা একটা পরিবেশ সৃষ্টি কিন্তু হবে, এইটা আমি আত্মবিশ্বাসী। একদমই তাই। এবং যেটা আমি একটু আগে বলছিলাম ডক্টর বিশ্বাস, যে বাচ্চাদের যেটা বইয়ের ব্যাগ আমরা বলি, তো তার মধ্যে যেহেতু কোভিড সিচুয়েশনের মধ্যে আমরা রয়েছি, একটু আগে আপনার ইনফরমেশন দিলেন যে বিদেশে অলরেডি কিন্তু 4th ওয়েভ দেখা দিয়েছে, সুতরাং এই ওয়েভস আসতে থাকবে। তো আমাদেরকে এগিয়ে যেতে হবে, এই ওয়েভসকে নিয়েই কিন্তু আমাদের অ্যালার্ট হতে হবে। তো বাচ্চাদের ওই ব্যাগে বই খাতা, তার মধ্যে আর কি ইম্পর্টেন্ট জিনিস জায়গা করে নিতে হবে, তাদেরকে ব্যাগে দিতে হবে সেই জায়গাটা, তাদের মানসিক একটা সময় কিন্তু এসছে এই ব্যাগ, বাচ্চাদের স্কুলের ব্যাগ। আমরা যে কষ্টটা করেছি সেটা হচ্ছে আমাদের কিছু শিক্ষক তারা এই বিষয়টা ব্যাপারে জ্ঞান লাভ করেননি, কারণ তাদের ওই মানে জ্ঞানটাই ছিল না যে যত বই থাকতো ব্যাগের মধ্যে সেটা যে একটা ছাত্রের ওপর প্রভাব পড়ে, সেটা কিন্তু খারাপ। সেটা খারাপ কারণ তখন এত মিডিয়া আসেনি, এত আলোচনা হয়নি। এটা আমাদের ছোটবেলা কিন্তু আমরা এটা ভুগেছি। এই ব্যাগ নিয়ে 8টা-9টা করে হোমওয়ার্কের খাতা নিয়ে স্কুলে যাওয়া, এবার এটা বন্ধ করতে হবে। এবং এটা বন্ধ করতে হবে প্রয়োজন হলে ছাত্রদের মধ্যে থেকে, আমি ইউনিয়ন করতে বলছি না, এটা একটা আন্দোলন হওয়া দরকার। এত বেশি বই খাতা নিয়ে স্কুলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। স্কুলে শোনো, যতটুকু নোট নেওয়ার, যতটুকু করার করে এসো। তার সাথে এবার হচ্ছে মাস্ক, স্যানিটাইজারটা ঢুকলো, এবার নতুন এই দুটো ঢুকলো। একদম। কিন্তু এই যে বই নিয়ে ছাত্রদের পিঠের ওপর চাপিয়ে দেওয়া, এটা আবার বন্ধ করা দরকার। এটা কিন্তু আমি বলছি না, প্রফেসর ইয়াশপাল এটা কিন্তু উনি অনেক দিন আগে বলেছিলেন যেটা বন্ধ করা দরকার। কিন্তু শিক্ষকরা, কিছু কিছু শিক্ষক আমাদের সময় তারা শিক্ষক নয়, মেশিন ছিলেন। এই মেশিনগুলোকে আইডেন্টিফাই করা দরকার। যে শিক্ষকতা করতে গেলে কিন্তু সামাজিকতাও লাগবে। সামাজিক জ্ঞান যদি না থাকে শিক্ষকতা করে লাভ নেই, শিক্ষক হওয়ার দরকার নেই, যেটা ডাক্তারি ক্ষেত্রেও প্রযোজ্য। এই জন্য আমি এ ব্যাপারে স্পষ্ট কথা বলি, ছাত্রদের বই খাতা দিয়ে কমিয়ে দেওয়াটা খুব দরকার এবং এটা একটা মুভমেন্ট হওয়া দরকার। কারণ ডক্টর ইয়াশপাল কিন্তু বহুদিন আগে এই কথাটা বলেছিলেন, আমি আবার উল্লেখ করলাম। একদম খুব দামি কথা বলেছেন ডক্টর বিশ্বাস, এটা খুব বাস্তবিক বিষয়। এবং তার সঙ্গে আরেকটা কথা আপনি বললেন যেটা আমার মনে হয় প্রত্যেকটি গার্জিয়ানের ক্ষেত্রে মাথায় এটা নেওয়া দরকার, যে মাস্ক, স্যানিটাইজার এইগুলোকে সবসময় ব্যাগের মধ্যে জরুরিকালীন ভিত্তিতে রেখে দেওয়া, অন্তত বাচ্চাগুলোর মধ্যে এই চিন্তাভাবনা তৈরি করা যে তোমরা এটাই তোমাদের লাইফস্টাইল, সুতরাং এইভাবে চলো। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর বিশ্বাসকে আমাদের এত সুন্দর কিছু গাইডলাইন্স দেওয়ার জন্য। আবার আগামী দিনে আপনার সঙ্গে নিশ্চয়ই দেখা হবে এবং আপনাদেরও বলবো সচেতন থাকুন, সতর্ক থাকুন, ভয় না পেয়ে। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। নমস্কার। বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন। অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন।
সুস্থ থাকুন, সাবধানে থাকুন।